ওয়েলকাম টু ওয়াক অ্যান্ড টক উইথ সার্থকী। পড়তে চলেছি আজকের গল্প, যেটি নেওয়া হয়েছে 101টি গল্প শুকতারার থেকে। লোকটিকে বরেন গঙ্গোপাধ্যায়। প্রাইভেট ডিটেকটিভ হিসাবে পরাশর সেনের তখন বেশ নাম ডাক। এই নাম ছড়াবার পেছনে রয়েছে একটা জোড়া খুনের রহস্য উদ্ধার। যেভাবে জীবনের ঝুঁকি নিয়ে পরাশর সেই দুর্ধর্ষ খুনিকে আবিষ্কার করেছিল, তাতে তাকে প্রশংসা না করে পারা যায় না। এই নিয়ে খবরের কাগজে খুব লেখালেখিও হয়েছিল একসময়। অবশ্যই এমনিতে পরাশরকে দেখলে মনে হবে ছাপোষা মানুষ, যেন ভাজা মাছটা উল্টে খেতে জানে না। কিন্তু ডিটেকটিভ হিসেবে তদন্তের কাজে ওর বুদ্ধি যেন ক্ষুরধার হয়ে ওঠে। কোনো পরিবেশে কোথায় কিভাবে টোপ ফেলে এগোতে হবে সে ব্যাপারে ওর জুনি মেলা ভার। গড়িয়ার কাছে বড় রাস্তার ওপরই পরাশরের অফিস মানে ছোট্ট একটা ঘর, বেশ সাজানো গোছানো। সেখানে হারু নামে একটা ছোকরা সারাদিন ঘর খুলে বসে কাটায়। প্রয়োজন অপ্রয়োজনে ফরমাস খাটে, চা ফা এনে দেয়। অফিসে কে এলো না এলো নোট করে রাখে। এছাড়া কখনো বা ব্যাংকে যায়, পোস্ট অফিসে যাওয়া, কাউকে কোনো চিঠি দিয়ে আসা ইত্যাদি সব কাজই হারুকে করতে হয়। পরাশরকে গোয়েন্দাগিরির কাজে সারাক্ষণই ঘোরাঘুরি করতে হয়। যথাবিহিত সে দিনেও ছোটাছুটির কাজ সেরে সন্ধ্যা নাগাদ পরাশর অফিসে ফিরে এসে ঢোকে। আজও সেরমই হলো। পরাশর সন্ধ্যা নাগাদ অফিসে ঘরে এসে ঢুকেই দেখলো হারু একটা টুলের ওপর বসে ঝিমোচ্ছে। এরা আরো ঘুমাচ্ছিস? কেমন জন্য চমকে উঠল। লাফিয়ে উঠে হারু, আগে ন স্যার, আসলে বোকার মতো একটু হাসি এই আসে তার মুখে। আসলে স্যার সারাদিন একা একা বসে একটু ঘুম পেয়ে গিয়েছিল। তা অবশ্য ঠিক, তোকেও আর দোষ দিয়ে লাভ নেই। সারাদিন ওরকম বসে থাকলে ঘুম পাওয়াই কথা। ঠিক আছে, একটা কাজ কর দেখি, খাতাটা দে, কে এসেছিল একবার দেখে নি। আগে স্যার আজকেও আসেনি তেমন একটা মাছিও না স্যার। সে কি রে, কেউ না? আরও আবার বোকার মতো তাকায়, মাথা চুলকায়। ঠিক আছে, তার একটু চাই নিয়ে আয়। চাটা খাইয়ে তুই বাড়িও চলে যেতে পারিস। মিছিমিছি বসে থেকে আর কী বা করবি। হারু চায়ের কেটলিটা হাতে নিল, তারপর ছুটে গিয়ে চা নিয়ে এসে পরাশরকে একটা কাপে ঢেলে দিল, নিজেও একটু নিল। তারপর চা খাওয়া হয়ে গেলে বোকার মতো একটু হাসলো আবার। কি হলো, হাসছিলিস যে? বললাম তো তুই যেতে পারিস, আমি বরং আর একটু বসেই যাই। তারপর চাবিটা এখানে রেখে যা। হারু তাই করে। চাবিটা রেখে গেলে সে চলে যায়। পরাশর ঘড়ি দেখল, সবে 7টা। তার মানে এখানে সন্ধ্যাই বলা যেতে পারে। চেয়ারে হেলান দিয়ে পা দুটো সামনের দিকে টেনে লম্বা হয়ে ছড়িয়ে বসে রইল খানিকক্ষণ। তারপর হঠাৎ কি খেয়াল হয়, নতুন কেস হিস্ট্রির ফাইলটা পাশের র্যাক থেকে টানতে গিয়ে দরজার দিকে চোখ পড়ে গেল। আর সঙ্গে সঙ্গে চমকে উঠল। পর্দার ওপাশে কেউ যেন দাঁড়িয়ে। কি? টান টান হয়ে বসে জিজ্ঞাসা করলো পরাশর, কে আছেন? বাইরে থেকে কেমন একটা মিনমিনে গলা ভেতরে আসতে চাইল এবং বলল, ভেতরে আসতে পারি স্যার? আসুন। ওখানে দাঁড়িয়ে কি করছেন? পর্দা সরিয়ে লোকটা দরজার সামনে এসে দাঁড়ায়, কেমন যেন ইতস্তত ভাব। একটু কথা ছিল স্যার। লোকটার আপাতমস্তক একবার দেখে নিল পরাশর। বছর 50-এর লোক, পরনে ময়লা ধুতি, গায়ে কলার ছেঁড়া শার্ট, পায়ে ছেঁড়া ফাটা চপ্পল। কিন্তু এসব যেমন তেমন লোকটার কপালের পাশে একটা টিউমার।
ছোটোখাটো একটা আপেল যেন ওখান দিয়ে বসিয়ে রাখা আছে, আর চোখ দুটো কেমন যেন মিউন। কি ব্যাপার, বসুন না, দাঁড়িয়ে রইলেন কেন? বসবার জন্য একটা চেয়ার দেখিয়ে দেয় পরাশর। লোকটা এগিয়ে এসে চেয়ারে বসে। এর কথা বলুন এবার। আগন্তুক ঘরের চারপাশে একবার চোখ বুলিয়ে নিল, তারপর পরাশরের দিকে সরাসরি তাকিয়ে বলল, একটা খুনের ব্যাপার স্যার। খুনের ঘটনা মানে? পরাশর কেমন যেন সোজা হয়ে বসে। কোথায় খুন? কে খুন করলো? খুন করে কি হলো এইসব তো? হ্যাঁ স্যার, খুন করে স্যার বডিটাকে লুকিয়ে রাখা হয়েছে। পরাশর কেমন বোকার মতো তাকায়। তারপর নোট করার জন্য ডায়েরির বুকটা টেনে নেয়। একটু খুলে বলতে বলল, কোথায় খুন, কাকে? কেমন যেন উত্তেজনা বোধ করতে লাগলো তারপর পরাশর। অথচ লোকটা নির্বিকার। শীতলভাবেই বলল, আপনি যদি বডিটা দেখতে চান স্যার, দেখাতে পারি, তবে খুবই কিন্তু বাড়ি ছেড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেছে। তাই স্যার এই অসময়ে আপনাকে খবরটা দিতে এলাম। পরাশর লোকটাকে আবার খুঁটিয়ে খুঁটিয়ে দেখল। লোকটার মাথায় কোনো গোলমাইল নেই তো? কিন্তু না, তাও তো মনে হয় না। বলল, আচ্ছা দাঁড়ান, চা খাবেন? না স্যার, আমি চা খাই না। তাছাড়া স্যার, এদিকে যদি দেরি করে লোকটা কিন্তু পালিয়ে যাবে। আজ রাতের ট্রেনেই ও বোম্বাই পালাবে বলে ঠিক করেছে। টিকিটটিও কাটা আছে। পরাশর বলল, কিন্তু ব্যাপারটা একটু খুলে বলবেন তো, ঘটনাটা কোথায় ঘটেছে, কে সে? বেশি দূরে নয় স্যার, এই গড়িয়াতেই, খালের ধারে, একটা বহুকালের পুরনো বাড়িতে। ঠিকানা বলুন। ঠিকানা বলল লোকটা। পরাশর চটপটে তা লিখিয়ে নিল। বেশ, এবার বলুন, কেন খুন হয়েছে আর কেই বা খুন করেছে? কি নাম তার? যে খুন হয়েছে স্যার, তার নাম সি দাস, মানে চণ্ডীদাস। মহা ফেরেববাজ লোক। ডেঞ্জারাস বটে। আগে খুন করেছে? আগে স্যার ওরই এক পার্টনার অম্বিকা রায়কে। টাকা পয়সা নিয়ে দুজনের মধ্যে অনেক দিন ধরেই ঝগড়া চলছিল। আজই স্যার সকালে নিজের বাড়িতে অম্বিকাকে ডেকে নিয়ে গিয়ে মৌকা বুঝে খুন করেন। আজ সকাল? কীভাবে খুন করলো? বাড়িতে স্যার, এমনিতেই খুব নির্জন জায়গা, চণ্ডী ছাড়া আর কোনো লোক থাকে না ওখানে। দুজন ঘরের ভিতরে বসে কথা বলছিল। হঠাৎ সুযোগ বুঝে চণ্ডী একটা চপার দিয়ে ওর মাথাটা এক কোপ মেরে, আর তাতেই স্যার। বটে বটে, তা আপনি জানলেন কি করে? আপনি কি প্রত্যক্ষদর্শী, মানে আপনি কি দেখেছেন? লোকটা কি যেন একটা উত্তর দিতে যাচ্ছিল, আর ঠিক তখনই কেলেঙ্কারি। টুক করে আলো নিভে গেল। পরস্পর জানলা দিয়ে বাইরে তাকিয়ে বুঝলো লোডশেডিং। লোকটা বলল, আমি তাহলে যাই স্যার, খুনের খবরটা আপনাকে দেয়াই আমার উদ্দেশ্য ছিল। এবার আপনি যা ভালো বুঝবেন করবেন। বলতে বলতে লোকটা উঠে দাঁড়িয়েছে। টের পেল পরস্পর। চেকি মশাই, কোথায় যাচ্ছেন? কথাই তো হলো না। তাছাড়া স্পটটা দেখাবেন তো আমাকে? সেখানে আমার যাওয়াটা ঠিক হবে না স্যার, আপনি একাই চলে যান। এখনই গেলে চণ্ডীবাবুকে পেয়ে যাবেন হয়তো। ওকে জিজ্ঞেস করলেই সব জানতে পারবেন। টুক করে ঘরের পর্দা সরিয়ে বেরিয়ে গেল আগন্তুক। পরস্পর কেমন বোকার মতো তাকিয়ে রইল, তারপর উঠে দাঁড়ালো। ঘরের ভিতরে এভাবে এখন বসে থাকারও মানে হয় না। একটু কি ভেবে জানলা বন্ধ করে দিল, তারপর বেরিয়ে এলো ঘরের বাইরে। চারপাশে তাকালো, না, লোকটা আর নেই, উধাও হয়েছে। অদ্ভুত ব্যাপার, পাগল না তো? হঠাৎ করে এসে একটা মার্ডারের কথা শুনিয়ে গেল, অত চোখ মুখে ওর বিন্দুমাত্র উত্তেজনা নেই, নাকি আমাকে খানিকটা হ্যারাস করার জন্যই ব্যাপারটা করে গেল, এ জানে। আবার ভাবলো, না, একেবারে উড়িয়ে দেওয়ার যায় না।
রাত তো এখনও সবে 7:30। দেখাই যাক না চণ্ডীবাবু নামে কাউকে যদি পাওয়া যায়। ঘরে তালা লাগিয়ে ডায়েরিটা হাতে নিয়ে বেরিয়ে পড়ল পরাশর। আর রাস্তায় পা দিয়ে খানিকটা এগোতেই আবার আলো জ্বলে উঠল চারপাশে। যাক বাবা, বাঁচা গেল। অল্পের ওপর দিয়ে লোডশেডিং কাটলো। তারপর হাঁটতে শুরু করলো পরাশর। এ রাস্তা সে রাস্তা করে শেষটায় নম্বর মিলিয়ে এসে হাজির হলো চণ্ডীবাবুর বাড়ির সামনে। আবার ঘড়ির দিকে তাকালো। 8টা বাজতে মিনিট 10 বাকি। কিন্তু এরই মধ্যে পাড়াটা কেমন যেন ঝিমিয়ে পড়েছে, নিস্তব্ধ। বাড়িটার দিকে তাকালো। বহু পুরনো আমলের বাড়ি। দেয়াল ফুঁড়ে গাছ গজিয়ে উঠেছে। সামনের দিকে বাগান মতো অনেকখানি জায়গা ঝোপ জঙ্গলে ভরে গেছে। কেউ যে এরকম একটা ভাঙাচোরা বাড়িতে বাস করে ভাবাই যায় না। পরাশর দেখল বাড়ির সব কটা দরজা জানালাই বন্ধ। তবে পাশের দিকে একটা ঘরে যে আলো জ্বলছে সেটাও বোঝা যাচ্ছে। ধীরে ধীরে এগিয়ে গিয়ে কলিং বেল টিপল পরাশর। আর কিছুক্ষণের মধ্যেই দরজা খুলে গেল। পরাশর দেখল মধ্যবয়সী একজন লোক, পরনে প্যান্ট শার্ট, পায়ে শু, একটু যেন ব্যস্ত সমস্ত ভাব। আমি একটু চণ্ডীবাবুর সঙ্গে কথা বলতে চাই। বলুন, কি দরকার? আমার কিন্তু একদম সময় নেই, একটু ট্রেন ধরতে হবে। পরাশর বলল, আপনি যে বোম্বে মেলে ধরবেন সেটা আমি জানি। ট্রেন কটায়? ভদ্রলোক কেমন যেন একটু চমকে উঠলেন। তার মানে? কে আপনি? আপনি কি করে জানলেন আমি বোম্বেই যাচ্ছি? পরাশর মাথা ঠান্ডা রাখে। না দেখুন, বোম্বেতে আপনি কদিন থাকবেন, কোথায় উঠবেন, এসবও আমার জানা দরকার। চণ্ডীবাবু চোখ মুখের চেহারাই যেন পাল্টে গেছে। এক পলকে ভ্রু বাঁকা করে পরাশরের দিকে তাকালেন। এসব আপনি জিজ্ঞেস করার কে? কে আপনি? এরকম পরিস্থিতিতে কিভাবে কথা বলতে হয় পরাশরের জানা। বলল, দেখুন চণ্ডীবাবু, আপনাকে একবার আমার সঙ্গে থানায় যেতে হবে। সেখানেই জানতে পারবেন আমি কে। হোয়াট ডু ইউ মিন? থানায় কেন? কি করেছি আমি? যান মশাই, থানা দেখাবেন না। আমার এখন এমনিও সময় নেই, যান। বলতে বলতে ভদ্রলোক আবার ঘরে ঢুকে পড়লেন। পরাশর কেমন বোকার মতো তাকিয়ে রইল। সন্দেহটা মাথার মধ্যে বেশ টানা বেঁধে উঠল। কিছুতেই লোকটাকে এখন হাতের বাইরে যেতে দেওয়া ঠিক হবে না। কিন্তু সঙ্গে সঙ্গে আবার মনে হলো ও তো একদম খালি হাত পা। লোকটা তো খুনি আসামি, ও না পারে হেন কাজ নেই। টুক করে ঘরের আলোটা নিভে গেল। নিভে যেতেই চমকে উঠল পরাশর। চণ্ডীবাবু একটা সুটকেস হাতে ঘরের ভিতর থেকে বেরিয়ে এলেন। ওকে, এখনো আপনি দাঁড়িয়ে আছেন? বললাম না জরুরি কাজ আছে, আমাকে বাইরে যেতে হবে। এখনই না বেরোলে ট্রেন ধরতে পারবো না। বলতে বলতেই ভদ্রলোক ঘরে তালা লাগিয়ে সুটকেস হাতে সদরের দিকে এগিয়ে গেলেন। পরাশর কি করবে বুঝতে পারছে না। লোকটাকে কি ফলো করা উচিত? আবার মনে হলো ফলো করে কি লাভ, তার চেয়ে থানাতেই যাই। থানাকেই ব্যাপারটা আগে জানানো দরকার। হঠাৎ পেছন থেকে কার একটা গলার আওয়াজ। স্পটটা একটু দেখে যাবেন না স্যার? পরাশর চমকে উঠে পেছনে তাকিয়ে দেখে, আরে এ তো সেই লোকটা খানিকক্ষণ আগে ওর চেম্বারে গিয়ে খুনের খবরটা ওকে দিয়ে এসেছিল। আপনি? হ্যাঁ স্যার, আমি। চণ্ডী তো আমাকে পাত্তাই দিল না দেখলাম। ও তো একটা ট্যাক্সি চেপে শটান হাওড়ার দিকে চলে গেল। আপনি কোথায় ছিলেন এতক্ষণ? লোকটা সেই মিয়ানো চোখ। আসুন না, জায়গাটা আপনাকে দেখিয়ে দিই। খুন করে কোথায় মাটি চাপা দিয়েছে দেখে যান। বাড়ির পেছনে গিয়ে যেতে থাকে তারা। পরাশরও ওর পিছু নিল। এককালে এদিকেও বাগান ছিল বোঝা যায়, এখন বাগানের বদলে জংলা গাছে ঠাসা। বাউন্ডারি ওয়ালটা এদিকে বেশ নিচু। এই বাউন্ডারি ওয়ালের ওপাশেই
নাকি খাল, তাই বুঝি? আর ওই কোণের দিকে কি একটা আছে, লোকটি আঙ্গুল দিয়ে দেখায়। ওই কোণের দিকে দেখুন স্যার। লোকটা আঙ্গুল তুলে দেখায় আরো ভালো করে। পরশর দেখে দেয়ালের এক পাশে ময়লা জঞ্জালের স্তূপ, তারই উপর একটা ভাঙাচোরা ড্রাম বসানো হয়েছে। স্যার, ময়লা ফেলার ড্রামটা দেখা যাচ্ছে, ওটা একটু সরালেই দেখা যাবে গর্ত করা হয়েছিল। বডিটাকে একটা বস্তায় ভরে ওখানে পুঁতে রাখা হয়েছে। পরশর এগিয়ে গেল ড্রামটার কাছে। ড্রামটা সরাবার জন্য হাত বাড়াতেই লোকটা হা হা করে উঠল। না না স্যার, না, আপনি হাত দেবেন না, আগে পুলিশকে আসতে দিন। পুলিশের চাপ নেই, বডিটা বার করে ভালো। পরশর হাত সরিয়ে নিয়ে পিছিয়ে এলো। পুলিশকে তাহলে এখনই খবর দেওয়াটা উচিত। পুলিশ এখনই এসে পড়বে বলে তার মনে হয়। তখন হঠাৎ করে সে শুনতে পায়, ওই তো জিপের শব্দ পাওয়া যাচ্ছে। হ্যাঁ, একটা গাড়ি আসার শব্দই যেন পাওয়া যাচ্ছে। সদর গেটের দিকে এগিয়ে গেল পরশর। সত্যি একটা পুলিশ ভ্যান এগিয়ে আসছে। আশ্চর্য, পুলিশও জেনে গেছে তাহলে। কিছুক্ষণের মধ্যেই গাড়িটা এসে গেটের সামনে দাঁড়ালো। ভ্যান থেকে নেমে এলেন ওসি। এই যে পরশর বাবু, এ ব্যাপার, তলব করেছেন কেন? পরশর একটু অবাক হয়। তলব করেছি? ওই আমি না তো। তবে আপনারা এসে পড়ায় খুব ভালোই হয়েছে। দেখি মশাই, খানিকক্ষণ আগে তাহলে কে ফোন করলো আমাদের? খুব জরুরি দরকার, আপনি অপেক্ষা করছেন, ফোর্স নিয়ে এক্ষুনি এই ঠিকানায় চলে আসতে বলছেন আপনি। কেমন রহস্যময় লাগে পরশরের। কিন্তু তখন আর ওসব কচকচি বাড়িয়ে লাভ নেই। বলল, এ বাড়িতে ভীষণ একটা গোলমাল ব্যাপার ঘটে গেছে। বাড়ির পেছন দিকে মাটির নিচে দারুণ এক রহস্য লুকানো রয়েছে বলে মনে হচ্ছে। তাই নাকি? কি রহস্য? চলুন তো দেখি। কোড়াকুড়ি শুরু হয়ে গেল। ড্রামটা সরিয়ে খানিকটা মাটি খুঁড়িতেই বেরিয়ে পড়ল বস্তাবন্দি একটা মৃতদেহ। টেনে উপরে তুলে আনা বডিটা, তারপর টর্চের আলোর মধ্যে বস্তাটাকে কেটে সরাতেই চমকে ওঠে পরশর। আরে, এ কি করে সম্ভব? পরনে ধুতি, গায়ে শার্ট। আরো আশ্চর্য, লোকটার কপালের পাশে সেই আপেলের মতো টিউমারটাও। কি হলো? পরশর চারপাশের দিকে তাকায়, কিন্তু এতক্ষণ যে লোকটার সঙ্গে ও কথা বলল সে কোথায়? কে কোথায়? কার কথা বলছেন? পরশর এবার ভয়ে ভয়ে তাকায়। জানেন ওসি, অবিকল এরকম চেহারারই একটা লোক আমার চেম্বারে খুনের ঘটনার খবরটা দিতে গিয়েছিল। আবার কিছুক্ষণ আগে লোকটা এখানে এসে আমার সঙ্গে কথা বলে গেছে। অবিকল এই চেহারা, এইরকম ধুতি, শার্ট, কপালের টিউমারটাও। তার মানে আপনি বলছেন? বিশ্বাস করুন ওসি, আমার মনে হচ্ছে এই লোকটার আত্মাই আমাকে এখানে টেনে এনেছে। থানায় যে ফোনটা গিয়েছিল সেটাও বোধহয় ওরই কর্তি। তাই নাকি? পুলিশ অফিসারও কেমন বোকার মতো হা করে তাকিয়ে রইলেন। তারপর সোজা হাওড়া স্টেশনে বোম্বে মেলে পাওয়া গেল চণ্ডীকে। তাকে ধরে নিয়ে যাওয়া হলো থানায়। পুলিশের কাছে চণ্ডী স্বীকার করে বন্ধুকে সেই হত্যা করেছিল। কেমন লাগলো এই গল্পটি? আর এমন গল্প শুনতে সাবস্ক্রাইব করুন আমার চ্যানেল ওয়াক এন্ড টক উইথ সাত্তকী। লাইক করতে ভুলবেন না ভিডিওটি। ধন্যবাদ।